বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা ম্যাথামেটিক্স থেকে 30টি প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং প্রাইমারি টেট এক্সামের জন্য খুবই কাজে লাগবে। তো বন্ধুরা, তোমরা সকলে জানো আমাদের চ্যানেলটিতে সিলেবাস ভিত্তিক এবং কেমন হুবহু প্রশ্নগুলো আলোচনা করা হয়। তোমরা সকলে জানো যে প্রশ্নের লেভেল কেমন আছে। যদি না জানো তাহলে তোমরা একবার আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে নেবে, তোমরাই বুঝতে পারবে এখানে কেমন ধরনের প্রিপারেশন নেওয়া হচ্ছে এবং কোশ্চেনের লেভেল কেমন। বুঝতে পারছো? তো চলো, আর বেশি কিছু বলছি না, তো আজকেও সেরকমভাবে আমরা আলোচনা করব। তো দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে। তো প্রথম প্রশ্ন বন্ধুরা আজকে রয়েছে, কে সর্বপ্রথম শিক্ষার লক্ষ্য, শিখন অভিজ্ঞতা ও মূল্যায়নের মধ্যে পারস্পরিক যে সম্পর্কটা আছে সেটা বলেছিলেন? তো বন্ধুরা, সেটা আমরা সকলে জানি, সেটা হচ্ছে ব্লুম, যেটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তো এই ব্লুমে কিন্তু এই বলেছিল যে 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 শিক্ষার লক্ষ্য, শিখন অভিজ্ঞতা এবং মূল্যায়নের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তারপর প্রশ্ন দেখো, শিক্ষার অধিকার আইন কবে কার্যকারী হয়? আমরা সকলে জানি যেটা 2009 সালে কি হয়েছিল, কিন্তু কার্যকর হতে কিছু টাইম লেগেছিল, তোমরা সকলে জানো যেটা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অপশানগুলো কোনটি হবে, তোমরাই বলতে পারবে। তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 2010। দেখো তোমাদের এখানে 2009 দিয়ে আছে, তোমরা অনেকেই বলবে 2009। 2009 যেটা শুরু হয়েছিল বলতে পারো, কিন্তু কার্যকর হতে একটা টাইম লাগে। তো সেটা হয়েছিল 2010-এ। তো প্রশ্নটার লেভেল অনুযায়ী চেঞ্জ করবে অপশানগুলো। দেখো, এইটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম ধরনের গণিতে কিন্তু উক্তি দিয়ে দেয়। তোমরা 2022-এ যদি প্রাইমারি টেটটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। তাই আমরা কিন্তু এরকমভাবে আলোচনা করছি, যেমন প্রশ্নের লেভেল সেরকমভাবে আলোচনা। তো দেখো প্রথম প্রশ্নটি কী রয়েছে, গণিত হলো সভ্যতার দর্শন স্মরণ, বক্তব্যটিকার। তো এটা হচ্ছে হগবানের, অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট, কোনো শিক্ষার্থী একটি গণিত শিখতে বারবার ব্যর্থ হচ্ছে। তাহলে কি হচ্ছে, একটা শিক্ষার্থী কী করছে, গণিত শিখতে তার বারবার ব্যর্থ হচ্ছে। তো এই সময় আপনি একজন শিক্ষক হিসাবে কী করবেন? গণিতটি বাদ দিয়ে অন্য বিষয়ে যেতে হবে, এটা করবেন? নাকি গণিতটি যতক্ষণ না হয় ততক্ষণ চেষ্টা করে যাবেন? নাকি শিক্ষক সাহায্য করবেন বিষয়টি সমাধান করতে? নাকি ঘরটিকে গণিতটি না পারার জন্য প্রহার করবেন? সরি, এখানে ঘরটিতে হবে না, মানে শিক্ষার্থীটিকে যদি গণিতটা না পারে তার জন্য তাকে বকাঝকা করবেন? তো অবশ্যই এটা করবেই না। হ্যাঁ, আর কি বাদ দেওয়া তো যাবেই না। আর কি, যতক্ষণ হচ্ছে ততক্ষণ জোর করে, জোর জবরদস্তি একটা জোরের একটা ব্যাপার রয়েছে, জোর জবরদস্তি করা হচ্ছে, তাহলে এটা কিন্তু হবে না। তাহলে এখানে আমাদের সঠিক সেটা হচ্ছে, শিক্ষক হিসাবে কী করবে, অবশ্যই বিষয়টি সমাধান করতে শিক্ষার্থীর একটা ফ্যাসিলিটার হিসাবে কাজ করবে, মানে অল্প সাহায্য করবে, হিন্টসগুলো খুঁজে দেওয়ার সাহায্য করবে। এটাই হচ্ছে একজন শিক্ষকের বলতে গেলে ধর্ম বা বৈশিষ্ট্য। গাণিতিক ভাষার বৈশিষ্ট্য নয় কোনটি? তো দেখো, আমরা কিন্তু কি পাই থাকি, দেখো গাণিতে আমরা সরলতা পাই, হ্যাঁ, সঠিকও পাই, স্পষ্ট স্পষ্টতাও পাই, কিন্তু নির্ভুল এটা আমরা পাই না। তো এটা হচ্ছে গণিতের বৈশিষ্ট্য নয়। মূল্যায়ন সর্বদা কেমন হবে? তোমরা তো অনেকেই জানো যে মূল্যায়ন খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, যে একটা সাবমেটিভ মূল্যায়ন আছে ওটা, হ্যাঁ, আর একটা কি ফরম্যাটিভ মূল্যায়ন আছে, তোমরা ওগুলা আমি বলে দিয়েছি, তো আমাদের চ্যানেলেই বলে দিয়েছি। তো এখানে আমাদের দেখো মূল্যায়নটা তো কেমন হবে, আমরা যে মূল্যায়ন করি শিক্ষার্থীদের, এটা কেমন হবে? তো এখানে আমাদের সঠিক কিন্তু লক্ষ্যভিত্তিক, অপশানের সঠিক উত্তর। নেক্সট, গণিত শিক্ষকের কোন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ? দেখো এখানে 4টি তথ্য দেওয়া আছে, এগুলোর মধ্যে কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে সব থেকে পারফেক্ট যাকে বলো? কী আছে, সুব্যক্তিত্বের অধিকার হওয়া, নাকি শিক্ষাদান কার্যে দক্ষ হওয়া, নাকি সুবাচনিক ভঙ্গি থাকা অর্থাৎ ভালোভাবে বলতে পারা, নাকি গবেষণা কার্যে দক্ষ হওয়া? তো এগুলোর মধ্যে কোনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ? দেখো সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, কিন্তু বলছে অত্যন্ত। তো এখানে দেখো শিক্ষাদানে কার্যদক্ষ হওয়া। দেখো, যদি শিক্ষক সে ভালোভাবে যদি শিক্ষাদান দিতে না পারে, তাহলে তো তার সবগুলো ব্যর্থ হবে, তার যতই থাকুক না কেন জ্ঞান, সেটাতে কী হবে? যদি শিক্ষার্থীকে যদি সে ভালোভাবে বোঝাতে না পারে, তাহলে জ্ঞান থাকে তার কী হবে? কিছুই হবে না। তাহলে আমাদের এখানে সঠিক হচ্ছে অপশান বি। ম্যাথামেটিক্স ইজ দ্য গেটওয়ে অ্যান্ড কি টু অল সায়েন্স। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। এই কথাটি কে বলেছে? তো বন্ধুরা, এটা রজার বেকন বলেছে, অপশান সি সঠিক উত্তর। নেক্সট, সিসি এর ফুল ফর্ম তোমরা সকলে জানো, এটা অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। পরীক্ষামূলক পদ্ধতির স্তর কটা রয়েছে? তো পরীক্ষামূলক যে স্তর, তার যে স্তর সেটা 5টা রয়েছে। আর আবার তোমাদেরকে বলে দিই, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, প্রজেক্ট পদ্ধতির যে স্তর সেটা 4টি রয়েছে। কোন পদ্ধতি সাধারণত শিক্ষকের
মাধ্যম নিয়ন্ত্রিত হয়ে থাকে, অর্থাৎ এখানে বলছে শিক্ষকের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। দেখো পর্যবেক্ষণ পদ্ধতি, এটা তো শিক্ষার্থীরা দেখে শিখবে, এটা শিক্ষার্থীর দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং শিক্ষকের দ্বারা হবে। সমস্যা সমাধান পদ্ধতি, এখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ, অর্থাৎ এখানেও কিন্তু শিক্ষার্থীরাই কী হচ্ছে, শিক্ষার্থীর দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। প্রকল্প পদ্ধতি, এটাও শিক্ষার্থীরা কী করছে, একটা যে কোনো টপিকের উপরে তারা প্রজেক্ট বানাচ্ছে, অর্থাৎ এখানেও কিন্তু শিক্ষার্থীরাই সক্রিয় রয়েছে। যেটা প্রদর্শন পদ্ধতি, এটাই কিন্তু শিক্ষকের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। বুঝতে পারছো? অপশান ডি সঠিক উত্তর। সংশোধনমূলক শিক্ষাদান হবে, তো রিমেডিয়াল টিচিং যাকে বলে, তো এটা কী অনুযায়ী হওয়া দরকার? দর্শন অনুযায়ী নাকি সামাজিক রীতি অনুযায়ী নাকি মনোবিজ্ঞান অনুযায়ী নাকি বিজ্ঞান অনুযায়ী? তো এখানে দেখো প্রত্যেকটি অপশানে খুব ইম্পর্ট্যান্ট। তো আমাদের যেটা সঠিক সেটা হচ্ছে মনোবিজ্ঞান অনুযায়ী হওয়া উচিত, বা সংশোধনী শিক্ষাদানটা হবে। তারপরে দেখো গণিত পাঠ্যক্রম হওয়া উচিত, তাহলে এই যে গণিত যে পাঠ্যক্রমটা সেটা কেমন হবে? অবাস্তব, কাল্পনিক, বাস্তবের সঙ্গে মিল রেখে নাকি বিমূর্ত বিষয়ের সঙ্গে মিল রেখে? অবশ্যই এটা তোমরা সকলে জানবে যে অপশান সি, বাস্তবের সঙ্গে মিল রেখে, রিয়েল লাইফের ব্যাপারটা চলে আসছে এখানে। তো এই যে অঙ্কগুলো আমি কিন্তু বলে দিচ্ছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, যদি করতে পারো তো ভালো। অনেক টাইম লাগবে, তো তার জন্যে বলে দিচ্ছি না, আমরা কিন্তু পেডাগজিটার দিকটাই বেশি ফোকাস করছি। কোন পদ্ধতিতে তথ্য সংগ্রহের ওপর সব থেকে বেশি গুরুত্ব আরোপ করা হয়? কোন পদ্ধতিতে তথ্য সংগ্রহের উপর বেশি গুরুত্ব যদি আমাদের তথ্য সংগ্রহ করতে হয়, তাহলে কোন পদ্ধতিটা আমরা বেছে নেব? পরীক্ষামূলক, সমস্যা সমাধান, প্রদর্শন কি প্রকল্প? তো দেখো এই সবগুলাই ইম্পর্ট্যান্ট, তো সেটা হচ্ছে সমস্যা। আর সমস্যা যে সমাধান পদ্ধতির জনক যাকে বলা হয় সেটা হচ্ছে জন ডিউ। আর প্রকল্প পদ্ধতির, এইখানে তোমাদের অনেক কনফিউজ হয়ে যাবে যে প্রকল্প পদ্ধতির জনক যদি বলা হয়, অর্থাৎ প্রকল্প পদ্ধতিটা প্রথম কিন্তু জন ডিউ ব্যবহার করেছিল, কিন্তু জনক বলা হয়ে থাকে কিলপ্যাট্রিককে। তারপরে তো শিক্ষার্থীদের মধ্যে আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্যকারী শিক্ষণ পদ্ধতি কোনটা? অর্থাৎ যদি শিক্ষার্থীদের মধ্যে যে আমরা আবিষ্কারমূলক যে একটা দৃষ্টিভঙ্গি যদি গঠন করতে পারি, তাহলে শিক্ষক যে সাহায্যকারী যে শিক্ষক যে পদ্ধতি সেটা কোনটা হবে? সমস্যা সমাধান, প্রকল্প, পর্যবেক্ষণ নাকি প্রদর্শন? তো আমরা যদি শিক্ষার্থীদের মধ্যে সেরকম যদি মনোভাব গড়ে তুলতে চাই, তাহলে আমরা অবশ্যই সমস্যা সমাধান পদ্ধতি ইউজ করব। মানে যদি আমরা এমন একটা সমস্যা দিয়ে দিলাম যে পরিবেশ দূষণ নিয়ে, সেটা নিয়ে তারা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করছে কিনা, তাহলে সেই অংশগ্রহণের মাধ্যমে কী হচ্ছে, শিক্ষার্থীরা মানে একটা কিছু আবিষ্কার করার তাদের মেন্টালিটি হচ্ছে। শিক্ষাদানকালে অবশ্যই শিক্ষক কী হবেন? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট বন্ধুরা। অধৈর্য হবেন, প্রয়োজনে অধৈর্য হবেন, অধৈর্য হলে চলবে না, অবশ্যই অধৈর্য হলে চলবে না। প্রকল্প পদ্ধতির স্তর কটা? তোমাদেরকে বলে দিলাম 4টা। সংশোধনী শিক্ষায় শিক্ষার্থীদের কী করা উচিত, অর্থাৎ রিমিডিয়াল যে টিচিং, সে টিচিংয়ে কী করা উচিত? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ক্রমাগত অনুশীলনে রাখা, নাকি বিশেষ শেষে অনুশীলন করা, নাকি বাৎসরিক অনুশীলন করা, নাকি সেমিস্টার পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন? তো এখানে সঠিক হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তো দেখো এইটা আমি তোমাদেরকে একটু বলে দিই যে গণিতের 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম আর অন্তর্গত, অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো দিয়ে বৃহত্তম সংখ্যা কী হবে বলো তো? বৃহত্তম সংখ্যা আমি বলে দিচ্ছি, 3210, এটা বৃহত্তম হবে, আর বৃহত্তম হতে হবে না। আর ক্ষুদ্রতম কত হবে? ক্ষুদ্রতম হবে কত? এটা হবে। এবার এটার বিয়োগ করে যেটা হবে সেটাই উত্তর হবে। দেখো এগুলো দেওয়া আছে, হ্যাঁ। এই দেখো এই প্রশ্নটা, বৃত্তের যা ও দৈর্ঘ্য, দেখো বৃত্তের যায়ের দৈর্ঘ্য ধরেছে x এবং ব্যাস যদি ডি হয়, তাহলে নিচের কোনটি সত্য নয় বলেছে। তাহলে আমরা একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত আমি এখানে এঁকেছি, তাহলে এই যে বৃত্তর আমরা এই মাঝ বরাবর যেটা হয় সেটাই আমাদের ব্যাস হয়, আর এইগুলো সবই যা হয় কি না, বাকিগুলো সবই যা। তাহলে দেখো এই যে যদি তোমাদের প্রশ্ন আছে যে বৃত্তের সব থেকে যার নাম কি, তো সেটা হচ্ছে ব্যাস। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা কোনটা সত্য নয় বলেছে, হ্যাঁ। তো এখানে আমাদের দেখতে পাচ্ছ x সমান ডি, অর্থাৎ আমাদের যে বৃত্তের যা, একে আমরা কি ব্যাসটাকেও আমরা বলে থাকি, তাহলে এটা ঠিক হচ্ছে কি না? আমাদের এই যে ব্যাসটাকে আমরা কি যাও বলে থাকি, তাহলে এটা ঠিক আছে। এবার এক্সটা
বড় রয়েছে। দেখো এক্সটা কী রয়েছে, বড় রয়েছে। তো এখানেই তো আমাদের অসুবিধার হয়ে গেল, কারণ দেখো এক্সটা কি, এক্সটা ডিটা সমান বলতে পারি, কিন্তু এক্সটাকে আমরা বড় বলতে পারি না, কারণ এক্সটা যদি আমরা জায়ের দৈর্ঘ্য ধরি, হ্যাঁ, যদি এই লেতা যেটা ছোটো হয়ে যাচ্ছে, এই যে বৃত্তটা এটা যদি ব্যাস হয়, তাহলে এই যে বাকি যাটা এটা কি ছোটো হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অপশন বি এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে। কারা সর্বপ্রথম গাণিতিক শাস্ত্রগুলির সূচনা করেছিলেন? তো এখানে আমাদের যেটা সঠিক সেটা হচ্ছে গ্রিক পণ্ডিতগণ। জ্ঞানমূলক ক্ষেত্রটি তৈরি কে করেন? তো সেটা করেছিল ব্লুমস। গণিত শিক্ষণে শিক্ষকের প্রধান অসুবিধা হচ্ছে কোনটা? তো দেখতে পাচ্ছি এখানে হীনতা না ঈর্ষান্বিত নাকি প্রত্যাখ্যিত নাকি সবগুলো। তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে প্রত্যাখ্যিত। অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, গণিতের প্রধান লক্ষ্য কি হবে? তো গণিতের যে প্রধান লক্ষ্য সামাজিক লক্ষ্য হবে, বিনোদনমূলক লক্ষ্য হবে, তার সাথে সাথে ব্যবহারিক লক্ষ্যটি হবে। অর্থাৎ এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি। এর বাহু বিশিষ্ট প্রিজমের তলের সংখ্যা কটি হবে? তো এখানে একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা হচ্ছে n+2। যদি 2 বাহু বিশিষ্ট প্রিজমের তলের সংখ্যা তাহলে কটা হবে? তাহলে হবে 4, 2+2। যদি 3 বাহু বিশিষ্ট প্রিজমের তলের সংখ্যা কত হবে? তাহলে 3+2 মানে 5। তারপরে দেখো বাহু বিশিষ্ট পিরামিডের প্রান্তরেখার সংখ্যা কটা হবে? তো এটা একটা সূত্র রয়েছে, সে সূত্রটা হচ্ছে 2n। অর্থাৎ যদি আমরা বলি 2 বাহু বিশিষ্ট পিরামিডের প্রান্তরেখার সংখ্যা কটা হবে? তাহলে কী হবে? 2 গুণিত 2 মানে হয়ে যাচ্ছে 4। যদি 4 বাহু বিশিষ্ট পিরামিডের প্রান্তরেখার সংখ্যা কটা হবে? তাহলে 4 × 2 সমান হয়ে যাবে 8। নেক্সট, এটা খুবই ইম্পর্টেন্ট। গাণিতিক ভাষা হচ্ছে কোনটা? এগুলো আমরা এবিসিডি জানি, এরা আমাদের বাংলার ব্যাপার। হ্যাঁ, তো এটা হচ্ছে অপশান সিটা তোমরা সকলে জানো, লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল, এটাই হচ্ছে গাণিতিক ভাষা। তো বন্ধুরা আজকে আমরা 30টি প্রশ্নোত্তর আলোচনা করলাম। তো চলো তোমাদের সুবিধার্থে আরেকবার আমরা দেখে নিয়ে যাক তোমাদের কতগুলো মনে রয়েছে। হ্যাঁ, তাহলে তোমাদের কিন্তু মনে থাকবে, বুঝতে পেরেছ? তো দেখো আমি প্রথম থেকে এবার কিন্তু প্রশ্নটা পড়বো আর অপশানগুলো করে যাবো। তো দেখো কী বলছে, কে সর্বপ্রথম শিক্ষার লক্ষ্য শিক্ষণ অভিজ্ঞতা মূল্যায়নের মধ্যে পারস্পরিক সম্পর্কটি প্রকাশ করেছে? তো সেটা হচ্ছে ব্লুম, অপশান বি সঠিক উত্তর। তারপরে শিক্ষার অধিকারী আইন কবে কার্যকারী হয়? তো এটা কার্যকরী হয়েছিল কিন্তু 2010 সালে, অপশান বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট, গণিত হলো সভ্যতার দর্শন স্মরণ, এই বক্তব্যটিকার? তো এটা হচ্ছে হগবান, অপশান বি সঠিক উত্তর। কোনো শিক্ষার্থী একটি গণিত শিখতে বারবার ব্যর্থ হচ্ছে, তা আপনি কি করবেন? অবশ্যই শিক্ষক সাহায্য করবেন বিষয়টি সমাধান করতে। তারপরে দেখো গণিতিক ভাষার বৈশিষ্ট্য নয় কোনটি? তো সেটা হচ্ছে নির্ভুল, অপশান সি সঠিক উত্তর। মূল্যায়ন কী হবে? মূল্যায়ন সর্বদা লক্ষ্য ভিত্তিক হবে, অপশান এ সঠিক উত্তর। নেক্সট, গণিত শিক্ষণের কোন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ? তো এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সব থেকে, তো সেটা হচ্ছে শিক্ষাদান কার্যে দক্ষ হওয়া, এটা এখানে শিক্ষকের গুরুত্বপূর্ণ বিষয়। ম্যাথামেটিক্স ইজ দ্য গেটওয়ে অ্যান্ড কি টু অল সায়েন্স, কথাটি কে বলেছিলেন? তো বন্ধুরা এই কথাটি বলেছিলেন রজার বেকন, অপশান সি সঠিক উত্তর। সিসির ফুল ফর্ম তোমরা জানো। তারপরে পরীক্ষামূলক পদ্ধতির যে স্তরের সংখ্যা সেটা কটা রয়েছে? তো বন্ধুরা সেটা রয়েছে 5টা। কোন পদ্ধতি সাধারণত শিক্ষকের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে? তো সেটা হচ্ছে প্রদর্শন পদ্ধতি, কারণ শিক্ষার্থীদের দেখিয়ে দেয় যে এটা দেখো, তাহলে এটা শিক্ষক কেন্দ্রীয় হয়ে থাকে। সংশোধনমূলক শিক্ষাদান হবে কেমন? তো অবশ্যই সেটা কেমন প্রকৃতির হবে? সেটা মনোবিজ্ঞানিক অনুযায়ী হবে। গাণিত পাঠ্যক্রম হওয়া উচিত কেমন? তো অবশ্যই বাস্তবের সঙ্গে মিল রেখে হওয়া উচিত, যে পাঠ্যক্রমটা হবে গণিতের। অঙ্কটা তোমরা করবে। তারপরে তো কোন পদ্ধতিতে তথ্য সংগ্রহের উপর সবথেকে বেশি গুরুত্ব আরোপ করা হয়? তো সেটা হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতি, প্রবলেম সলভিং মেথড, যার জনক বলতে পারো জন ডিউ। শিক্ষার্থীদের মধ্যে আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্যকারী শিক্ষণ পদ্ধতি কোনটা? সেটাও কিন্তু সমস্যা সমাধান পদ্ধতিই হচ্ছে, কারণ এখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, কোনো সমস্যাকে সমাধান করার চেষ্টা করছে। হ্যাঁ, শিক্ষাদানকালে অবশ্যই শিক্ষক কী করবে? অবশ্যই অধৈর্য হলে চলবে না। প্রকল্প পদ্ধতির স্তরের সঙ্গে 4টি, তোমরা সকলে জানো এটা। তারপরে দেখো সংশোধনী শিক্ষার্থীদের কী করা উচিত? তো অবশ্যই কী করা উচিত? সংশোধনী যে অবশ্যই তাদের কি ক্রমাগত অনুশীলন করা উচিত, অপশান বি সঠিক উত্তর। এটা তোমাদের অঙ্কটা বলে দিলাম। 3টি
ওইটা তো অঙ্ক হয়েছে। এইটা দেখো, এইটা তোমাদেরকে বলে দিচ্ছি আরেকবার। এটা বৃত্ত যদি ধরো তাহলে সব থেকে বড়োটা যদি ব্যাস হয়, তাহলে ছোটো ছোটোগুলো কী হবে, যা হবে। কিন্তু এটাকেও আমরা যাও বলি, হ্যাঁ। তো আমাদের যেটা সঠিক না সেটা হচ্ছে অপশান বি, অর্থাৎ আমাদের বলে দিচ্ছে এই বাকি যাগুলা এইটা বলছে বড়, কিন্তু এটা বড় কোনোদিন হবে না। সব থেকে বড় কী হবে, ব্যাসটা হবে, অর্থাৎ ডিটা হবে। কারা সর্বপ্রথম গাণিতিক শাস্ত্রগুলির সূচনা করেছিলেন? তো এখানে আমাদের যেটা সঠিক সেটা হচ্ছে গ্রিক পণ্ডিতগণ। জ্ঞানমূলক ক্ষেত্রটি তৈরি কে করেন? তো বন্ধুরা জ্ঞানমূলক ক্ষেত্রটি তৈরি করেছিল ব্লুম। অপশান বি সঠিক উত্তর। নেক্সট, গণিত শিখনে শিক্ষকের প্রধান অসুবিধা কী হবে? তো গণিত শিখনে শিক্ষকের প্রধান যে অসুবিধা সেটা হচ্ছে প্রত্যাখ্যিত, এটাই হবে অসুবিধা। গণিতের প্রধান লক্ষ্যটা কেমন হওয়া উচিত? অবশ্যই সামাজিক লক্ষ্য, বিনোদনমূলক লক্ষণ, ব্যবহারিক লক্ষ্য, এই সমস্তগুলাই হওয়া উচিত। অপশান ডি সঠিক উত্তর। নেক্সট, এন বাহু বিশিষ্ট প্রিজমের তলের সংখ্যা কটি হবে? যার আমরা সূত্র জানি সেটা হচ্ছে n+2। অপশান বি সঠিক উত্তর। নেক্সট, এন বাহু বিশিষ্ট পিরামিডের প্রান্তরেখার সংখ্যাটা কত হবে? এটার একটা সূত্র সেটা হচ্ছে 2n। অপশান এ সঠিক উত্তর। নিচের গণিতের ভাষা হলো কোনটি? তো সেটা হচ্ছে এই দেখো, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল টু, হ্যাঁ। তো বন্ধুরা আজকে এখানে তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য